ঘোষ বলছেন যে সংখ্যালঘু দপ্তর রেখেই কোনো লাভ নেই, এই বিষয়ে কি? কারণ উনি তো বলেছেন, মানে ওনার কথা কি বলবো, একসময় মানে উনি আমাদের সঙ্গেই ছাত্র রাজনীতি করেছেন এবং ছাত্র পরিষদ থেকেই উনি উঠে এসেছেন। উনি মানুষের দুঃখ বোঝেন। করোনার সময় উনি অনেক মানুষের কাজ করেছেন। বরানগরের জল জমাতে উনি হাফ প্যান্ট পরে সেই জল পাস করানোর জন্য গিয়ে ঝাঁটা বালতি নিয়ে গিয়ে জল পাস করানোর ব্যবস্থা করেছেন, সবই ঠিক। কিন্তু উনি দেখে ফেলেছেন আদানি আম্বানির থেকে হকারদের পয়সা বেশি। তা যে মানুষটা হকারদেরকে আদানি আম্বানির থেকে বড়লোক মনে করে, তো তার ব্যাপারে আমি কি বলতে পারি বলুন, যে ওবিসি দপ্তরটা রাখা বা না রাখা। উনি ওবিসি কি ওবিসি নয় আমি জানি না, ওনারও টাইটেল ঘোষ, অনেক ঘোষই আছে ওবিসি আছে বা অনেক ঘোষ আছে ওবিসি নয়, কিন্তু উনি যার ফলে মনে হয় ডিমের দাম বেড়ে গেছে সরকার আর, কারণ সরকার পক্ষের লোকেরাই তো ডিম থেরাপিটা চালু করেছে, তো ফলে মুরগিও অত ডিম পারতে পারছে না, তার যেটা মানে ঘাটতি থেকে যাচ্ছে এবং দামটাও বেড়ে যাচ্ছে, ফলে অন্য রাজ্য থেকে আনাতেও পারছে না। বলেছে আমরা স্বয়ং সম্পূর্ণ হব, আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর পশ্চিমবাংলা হবে, তো সেই জন্য এটাতে এইরকম অবস্থা হয়ে যাচ্ছে। আর যখন থেকে গুজরাটিদের পদলেহন করতে শুরু করেছি তখন থেকে তো জানি আমাদের নিরামিষটাই খেতে হবে। আজকে ডিম দিচ্ছে না, কালকে বলবে মাংসের দোকানগুলো বন্ধ করে দেওয়া হোক, অথচ তারা কিন্তু ভীষণভাবে, উত্তরপ্রদেশে সব থেকে বেশি গোমাংসের কারখানাটা বেশি চলে। উত্তরপ্রদেশের মানুষ লুকিয়ে লুকিয়ে ওখানে খায় না, আমরা দেখেছি অনেক আমাদের সঙ্গে ইউপি বিহার রাজস্থানের লোকেরা এখানে পড়তো, তারা বাড়িতে ডিম খেত না, কিন্তু রাস্তায় এগরোল, এগ চাউমিন, আমরা আজকে থেকে নয়, এটা আমরা যখন 90 সালের মানে 90-এর দশকের কথা বলছি, তখনও কিন্তু তারা খেতে। ফলে ওদের ভেতরে একরকম বাইরে একরকম, এই দুরকম নীতিতে তারা আবার ভারতবর্ষকে নাকি একই নীতি নিয়মে চলাবে, এরকম তো মনে হয় না এটা সম্ভব। বিধানসভায় ইউসিসি বিল পাস হয়নি। আজ বিধানসভায় ওবিসি বিল পাস হলো, সেখানে দেখা গেল আপনাদের পার্টির আপনাদের কংগ্রেসের বিধায়ক, দুজন বিধায়ক তারা বিপক্ষে ভোট দিয়েছে। এই বিষয়ে আপনার মতামত কি? দেখুন, আমি এটা এখনো দেখিনি, ওবিসি বিলটা নিয়ে কী এসেছে আমি এখনও সঠিকভাবে জানি না। আমার মনে হয় যেটা নিশ্চয়ই মানুষের বিপক্ষের কোনো বিল এসেছিল বলেই কংগ্রেস এর ওবিসির বিরুদ্ধে, কারণ ওবিসি কে বা কারা কীভাবে ওবিসিকে নির্ধারণ করা হচ্ছে সেইটা আগে দেখতে হবে। সেই বিলটার জন্য আগে তো যে কেউ ওবিসি হয়ে যাচ্ছিল, এটাও যেমন সঠিক নয়, তা বলে যারা সঠিকভাবে ওবিসিতে আছে তাদেরকেও ওবিসি থেকে বের করে দেওয়া সেটাও ঠিক নয়। ওবিসি নির্ধারণটা কীভাবে হয়েছে আগে দেখতে হবে, এবং পুরো বিলটা না পড়ে আমি এখন আমি তো গুন্ডা দমন বিলটা নিয়ে তো আগেই বললাম যে গুন্ডা দমন বিলটা অতীব ভালো বিল যদি সৎলোকের হাতে পড়ে, আর যদি সৎলোকের হাতে না পড়ে তাহলে যেরকম একসময় মিশা আইনটা আনা হয়েছিল, যে 498 বিলটা যেরকম ইন্দিরা গান্ধী করেছিলেন যে মহিলাদের সুরক্ষার্থে, কিন্তু এই মহিলারা সেটাকে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে অনেক ছেলে পুরুষদেরই তাদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। তাহলে সৎ মানুষের হাতে পড়লে জিনিসটা ভালো, আর অসৎ মানুষের হাতে পড়লে জিনিসটা খারাপ হয়ে যাবে। তা দেখতে হবে যে সেটা কতদূর সৎ মানুষের হাতে রাখতে পারেন। আমরা যারা বিধানসভায় বিল পাস করতে চলেছি বা বিল পাস করেছি তারা কি সঠিকভাবে সৎ, আগে নিজেদেরকে সেটা দেখতে হবে। যেভাবে ফ্রি হ্যান্ড দেওয়া হচ্ছে, পুলিশকে যেভাবে ফ্রি হ্যান্ড দেওয়া হচ্ছে এবং যাকে সন্দেহ হবে 1 বছর তারা জেলে বন্দি করে রাখতে পারে, এই যে এটা বললাম তো, এই যে পাওয়ারটা, এটা তো পাওয়ারের মিসইউজ হবে। আজকে যদি ধরুন আমি আজকে আপনাদের মুখ্যমন্ত্রীর সম্পর্কে একটা বাজে কথা বলি আপনার চ্যানেলে, কালকে সেই পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, তাহলে আমার বাক স্বাধীনতা হরণ হয়ে যাচ্ছে, তাহলে আমি গুন্ডা যাচ্ছি। এটা কি সঠিক নিয়ম? কখনোই না। স্বাধীনতা দেওয়া উচিত, একটা পর্যায়ে অবধি রাখা উচিত, কিন্তু পুরোটাই যদি তাদের হাতে দিয়ে দেওয়া হয়, আজকে আমি একটা কোনো কাজ করতে গেলে আমাকে যদি সবসময় চিন্তা করতে হয় ও বাবা সরকারের যাতে আমি বিপক্ষে মানে কুনজরে না পড়ি, তাহলে কি কোনো কাজটা আমরা সঠিকভাবে করতে পারবো? কখনো পারবো না। সমাজে যেভাবে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এই ডিম থেরাপি কালচার চালু হয়েছে একের পর এক, কিন্তু এই পুলিশের সামনে পুলিশ কি স্বতঃস্ফূর্তভাবে যারা এইগুলো করছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে দেখা যাচ্ছে না? কি করে নেই, কারণ তারা সরকার পক্ষে লোক, ওই জন্যই বললাম যে আইনের মিসইউজ। যতদূর তারা অন্যায় করেছে, যাদেরকে ধরে নিয়ে যাদের ওপর ডিম প্রয়োগ করা হচ্ছে তারাও যতদূর অন্যায় করেছে, যে ডিমটা প্রয়োগ করছে তারাও ততদূরই অন্যায় করছে, কারণ আমি আমার আইন নিজে হাতে নিতে পারি না। আর সব থেকে বড় কথা, পুলিশ ওইভাবে তুলে নিয়ে যাচ্ছে কি করে, রাস্তার মধ্যে দিয়ে কোমরে দড়ি বেঁধে হাঁটে, হিউম্যান রাইটসের বিপক্ষে যাচ্ছে, তাহলে সেই ব্যবস্থাগুলো কে নেবে? উনি গুন্ডা দমনের বিল আনলেন, খুব ভালো কথা, কিন্তু তার আগে যে গুন্ডাগিরি করে তার চারটে, আমি এর আগেও বলেছি বিভিন্ন এতে, তার যে 4 জন ড্রাইভার মারা গেল, একজন আত্মসহায়ক মারা গেল, তাদের কি হলো সেইটা আগে না করে আবার নতুন বিল, মানে এসে বসলে একটা করে বিল আমাকে পাস করতে হবে, এইরকমই ব্যাপারটা হয়ে গেছে সরকার। আপনি বলছেন যে দড়ি বেঁধে নিয়ে যাওয়াটা একটা অনৈতিক কাজ, কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে আজকে বিধানসভায়
হুমায়ুন কবির যে বক্তব্য দিয়েছে তার বিপক্ষে বলছেন যে সন্দেশখালী শাহজাহান বা ফলতার জাহাঙ্গীর খান এদেরকে লক্ষ্য করুন, পরবর্তী অবস্থা হুমায়ুন কবিরের তেমন হবে, তারা যেমন দড়ি বেঁধে ঘুরছে, হাফ প্যান্ট পরে ঘুরছে, তার হুমায়ুন কবিরের অবস্থাও তেমন হবে। তাহলে তিনি কি সমর্থন করছেন এইটা? সমর্থন না করলে এই কথাটা বলবেন কেন? আমার মনে হয় উচিত নয় একজন মুখ্যমন্ত্রীর এই কথাটা বলার, কারণ তিনিও কিন্তু একটা দোষী। তিনি যে ওই খামটা নিয়েছিলেন নারদার, তার কি সঠিক বিচার হয়েছে? তাকে যদি আজ মানে সঠিকভাবে এটার বিচার যদি হয়, তাহলে তাকে যদি ওই কোমরে দড়ি বেঁধে নিয়ে যায়, তাহলে কি সেটা খুব ভালো দেখাবে? এটা ওনারও তো মনে রাখা উচিত। আমি বলছি না শাহজাহান ভালো লোক, আমি বলছি না জাহাঙ্গীর ভালো লোক, আমি বলছি না হুমায়ুন কবির ভালো লোক, কিন্তু আইনের মধ্যে থেকে তাদের বিচার করাটা উচিত। আমি মনে করি হুমায়ুন কবির যে বক্তব্যটা দিয়েছেন, ঘোষ বলছেন যে সংখ্যালঘু দপ্তর রেখেই কোনো লাভ নেই, এ বিষয়ে কারণ উনি তো বলেছেন, মানে ওনার কথা কি বলবো, একসময় মানে উনি আমাদের সঙ্গে ছাত্র রাজনীতি করেছেন এবং ছাত্র পরিষদ থেকেই উনি উঠে এসেছেন। উনি মানুষের দুঃখ বোঝেন। করোনার সময় উনি অনেক মানুষের কাজ করেছেন। বরানগরের জল জমাতে উনি হাফ প্যান্ট পরে সেই জল পাস করানোর জন্য গিয়ে ঝাঁটা বালতি নিয়ে গিয়ে জল পাস করানোর ব্যবস্থা করেছেন, সবই ঠিক। কিন্তু উনি দেখে ফেলেছেন আদানি আম্বানির থেকে হকারদের পয়সা বেশি। তা যে মানুষটা হকারদেরকে আদানি আম্বানির থেকে বড়লোক মনে করে, তো তার ব্যাপারে আমি কি বলতে পারি বলুন, যে ওবিসি দপ্তরটা রাখা বা না রাখা? উনি ওবিসি কি ওবিসি নয় আমি জানি না, ওনারও টাইটেল ঘোষ, অনেক ঘোষই আছে, ওবিসি আছে বা অনেক ঘোষ আছে ওবিসি নয়, কিন্তু উনি কোন এতে পড়েন আমি জানি না, কোন পর্যায়ে। কিন্তু নিজেকে আপলিফমেন্ট করার জন্য ওবিসির দরকার নেই এই কথাটা বলার। যেমন আমি বিশ্বামিত্র মুনি ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন তার মানে তার যোগের দ্বারা, তার মানে কি বলবো, তার কর্মকাণ্ডের দ্বারা। উনিও হয়তো আপলিফমেন্ট করতে চাইছেন বিধায়ক হিসেবে তার কর্মকাণ্ডের দ্বারা, তাই জন্য ওবিসিটার দরকার নেই বলতে চাইছেন। কিন্তু এরপরে আর ওনার ব্যাপারে আর কিছু বলা নেই, কারণ উনি অনেক মানে লড়ে আসা মানুষ। তারপরে একজন যারা লড়াই করছে, তার লড়াইটাকে যদি উনি না স্যালুট জানাতে জানেন, তাহলে তিনি কত বড় যোদ্ধা আমি জানি। বলা হচ্ছে যে মহিলার সুরক্ষা বৃদ্ধি করার জন্য এবং মহিলাদের সমান অধিকার দেওয়ার জন্য ইউসিসি আইন লাগু করা হচ্ছে, বিশেষ করে মহিলাদের সম্পত্তিতে ভাগিয়ে, এবং মহিলারা যাতে মানে একাধিক বিবাহ রোধ করা যায়, তালাক কথা বন্ধ করা যায়, সেই জন্য ইউসিসি আইন করা হচ্ছে। আমি একজন তালাকটা তো আগেই তো বন্ধ করা হয়েছিল, উনি তো এখন তালাক বন্ধ করছেন না তা না। সম্পর্ক বা বহু বিবাহ, হ্যাঁ, এই বিষয়গুলো তো বহু বিবাহ লিভিং সম্পর্কটা এটা তো সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছিল। তো সুপ্রিম কোর্টের তৎকালীন জাজ কি করে এটা বলেছিল যে লিভিংটা কোনো অন্যায় নয়? এটা কি করে বলেছিল? সেইটা কি করে, যার জন্য তো কতগুলো সংসার পরপর ভেঙে নষ্ট হয়ে গেল। মানে যখন যেরকম মনে হচ্ছে মোহাম্মদ বিন তুগলকি রাজত্ব চলছে আর কি মনে হচ্ছে আর কি সারা ভারতবর্ষে। তখনও কিন্তু মোদি বসেছিলেন। সুপ্রিম কোর্ট যখন এইটা পাশ করেছিল লিভিনের ব্যাপারে, তখন কিন্তু যে পরকীয়া কোনো দোষের নয়, পরকীয়া করলে কোনো আমি তাকে শাস্তি দেব না, তা সেইটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকেই বলা হয়েছিল। তাহলে উনি এবারে কি বলছেন? নারী সুরক্ষা বৃদ্ধি করার জন্য ইউসিসি লাগু করা হয়েছে, এটা আপনি কেমন ভাবে দেখছেন? এখন আইন রাম রহিম বাবা বছরে কবার প্যারোলের মুক্ত হন? আরো কি কি সব বাবারা আছেন, তারা কতবার, যারা জেলে গেছেন, কতবার প্যারোলে মুক্ত হন? তাতে কি মহিলারা সুরক্ষিত থাকে? ওই যে কুস্তিগির ফোগাট, তাকে কিভাবে মানে বসিয়ে দেয়া হলো, তার যিনি কোচ ব্রিজভূষণ না ব্রিজমোহন, তাকে কেন ছেড়ে দেয়া হলো? তাতে কি মহিলারা ভালো ছিলেন? তারপর আর একটা কি ছিল রাম রহিম বাবার, একটা কি না আসারাম বাপু, তা তিনি এতবার ছাড়া পান কি করে প্যারোলে? আমি তো বুঝতে পারি না। এটা কি নারী সুরক্ষা বহাল থাকে? নারী সুরক্ষার কথা বলছে ওনারা তো। এই যে কালকেই দেখছিলাম একটা ইউপিতে কোন মন্ত্রী, তিনি কি বলবো, একজন মহিলা হিসেবে বলতে লজ্জা লাগছে, অর্ধনগ্ন বললেও ভুল হবে, যাচ্ছে তাইভাবে মদ্যপ অবস্থায় মহিলাদের সঙ্গে যেভাবে উনি আচরণ করছেন এবং সেটা ভাইরাল হয়ে যাচ্ছে। এতে কি মহিলারা সুরক্ষিত রয়েছে? আইন করলে সব হয় না, মানুষের বিচারধারাকে সুষ্ঠু রাখতে হবে, বিচারধারাটা তার সৎ থাকতে হবে। যেটা রাহুল গান্ধী বারবার বলছেন যে কংগ্রেসের বিচারধারা একটা শুদ্ধ বিচারধারা, সৎ বিচারধারা। শোনা যাচ্ছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কংগ্রেসে জয়েন করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে আমার